গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কেদার রাজা, তার অনেকেই অনুসন্ধান করেছেন এবং শুনতে চেয়েছেন, তাই তাদের সবাইকে আজকে তাদের চাহিদার অবসান ঘটিয়ে সামনে নিয়ে আসছি আজকের গল্প কেদার রাজা। এই গল্পটি একটি সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে নির্মিত হয়েছে যদিও, কিন্তু এই গল্পের মধ্যে প্রাণদান মানে যাকে বলে একটু কলম চালিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি। দেখুন কেমন লাগে কেদার রাজার গল্প। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। শুক্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। গাঁয়ের নাম গড়শিবপুর, মহকুমা যশোর বনগাঁ। বাংলার আর 5টা সাধারণ গ্রামের মতন এও এক কৃষিপ্রধান গ্রাম। গাঁয়ের চৌহদ্দি পেরিয়ে কিছুটা দূরেই ঘন জঙ্গলের মাঝে রয়েছে বিশাল এক গড়ের ধ্বংসস্তূপ। রাজপ্রাসাদ, দেউড়ি, নহবতখানা, দিঘির পাড়ের অনেকগুলি দেউল, কাছারি ঘর, কুঠিবাড়ি সমস্তই আজ জঙ্গলাকীর্ণ। বট, শিমুল, ছাতিমের বন যেন ক্রমশই গ্রাস করেছে রাজকীয় স্ফূর্তিত আভিজাত্য। গ্রাম এবং গড়ের মাঝ বরাবর রয়েছে একটি পরিখা, যা একসময় গড়টিকে বিচ্ছিন্ন ও সুরক্ষিত রাখত। আজ তার নাম গড়ের খাল। খাল অর্থে কিছুটা নাবাল জলা জমি, যার অধিকাংশই কচুরিপানায় ঢাকা। খালের শুকনো অংশ দিয়ে চলে গেছে একটি পায়ে চলা পথ। গড়ের ধ্বংসাবশেষের মাঝ দিয়ে সেই পথ গেছে দেউড়ির দিকে। বাদুর নখি, কাঁটা ঝোপ আর বেতবনে ঢাকা পথের শেষে আছে এক চালাঘর। সেখানেই থাকেন মহারাজ, দেবরায় বংশের উত্তর তথা শেষ পুরুষ কেদার রায়। গাঁয়ের লোক ভালোবেসে তাকে ডাকে কেদার রাজা। সংসারে কেদারের একটি মাত্র কন্যা, তরুণী, বিধবা, শরৎ সুন্দরী ছাড়া আর কেউ নেই তার সংসারে। একটা পুত্র সন্তান ছিল তার, কিন্তু সে আজ বছর 10 হল নিরুদ্দেশ। শরতের বিয়ে হয়েছিল মাঝদিয়া টুঙির কাছে শিবনিবাসে। বিয়ের বছর 3 মধ্যেই শেষ মাখা সিঁদুর খুইয়ে চলে আসে বাপের কাছে, আর শ্বশুর বাড়ি যায়নি। দরিদ্র বাবাকে একা ফেলে রেখে তার মন চায়নি। কেদারের রোজগারপাতি বলতে সামান্য 2-3 বিঘে ধানের চাষ আর সামান্য কয়েক ঘরের খাজনা আদায়। তাও বেশিরভাগ সময়ই তিনি শূন্য হাতেই ফেরেন। খাজনা আদায়ের থেকেও ছিপ বড়শি নিয়ে গড়ের দিঘিতে মাছ ধরাতেই তার আগ্রহ বেশি। এসব কাজে ওই গাঁয়ের গণেশ মুচি তার ছায়া সঙ্গী। গাঁয়ের অধিকাংশ মানুষের মতন সেও তার বাবা ঠাকুরকে খুব মান্য করে। ওই তো আসছে দুজনে। চলুন দেখি ওদের কেরামতি। বাবা ঠাকুর, সেবা হলো? কিরে গনসা নাকি? হ্যাঁ রে, খাওয়া দাওয়া হলো। তা যাবি কোথায়? ঘরের পুকুরে না নদীতে?
বলছি চারকাঠি বেঁধেছো কোথায়? আরে বেটা, আর 30 বছর বর্ষেলগিরি করছে এটুকু আর বুঝি নে? গোলার শেষের গাং, সেখানে চারকাঠি না বেঁধে বাঁধবো কিনা এই পুকুরে? হ্যাঁ, সে তুমি ভালোই বোঝো বটে। সাবধানে সাবধানে এসো গো বাবা ঠাকুর, বড় কাঁটা এখানে। হ্যাঁ, তা আমার কিন্তু বাবা ঠাকুর এই জোড়া দেউলের নিচে চারকাঠি পোঁতা, দেখে যাব নাকি একবারটি? আরে বেটা, বড় চালাক হয়েছ না? ওখানে পুঁতেছিস তা আমাকে বলিসনি মোটেই। চল দেখি। ভালো মাছ লেগেছে বাবা ঠাকুর। এইখানে এইখানে বসো বসো, এইখানেই বসো। আরে না না, চলো গাঙে চলো, এখানে আবার মাছ। আপনি বসেই দেখো না। আরে আমি কি মস্করা করছি নাকি তোমার সঙ্গে? হ্যাঁ, বলছিস? বেশ, বলছিস যখন তাই বসি। এই একটু তামাক সাজতো কনসা, আর আমার বসার জায়গাটা ঠিক করে দে। দাঁড়াও দাঁড়াও বাবা ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, ওই বনডমুরের পাতাকানা বিছিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, বসো বসো। হ্যাঁ, ও গনসা, সন্ধে তো হয়ে এলো রে, কিছু হচ্ছে কি? এখানে তো খাচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, এই খেয়েছে খেয়েছে। ওরে বড় কিছুতে টপ গেলেছে রে, তাড়াতাড়ি আয়। আসছি বাবা ঠাকুর, ছিপটা ধরে থেকো, ছেড়ো নিকো। আসছি আসছি। ওরে বাপ রে, টান টান। দাঁড়াও গো দাঁড়াও, একটু একটু খেলিয়ে তুলতে হবে। দাঁড়াও। ও বাবা রে, যে করে মল্লযুদ্ধ হলো দেখি। হ্যাঁ, তোল দেখি কষের। তাই 314 পোয়া হবে বাবা ঠাকুর। আপনাদের বরাত, আমার ছিপে ঘাই মেরেই পুকুরে মাছ নেতাল হয়ে গেল। নে নে নে, তোল গনসা, বাড়ি নিয়ে চল, একেবারে কেটে তুইও কিছু নিয়ে যাবি। গ্রামের লোকে কেন তাকে রাজা বলে বুঝতে পারলেন তো? কেদার রাজার অনুরাগের আরেকটি ক্ষেত্র হল সঙ্গীত। সংসারের প্রতি তিনি চরম উদাসীন, কিন্তু বেহালা বাজানোর হাতটি তার খুব খাসা। সন্ধ্যের পর তাকে আর কিছুতেই ঘরে আটকানো যায় না। হয় বড়ুইপাড়ার কৃষ্ণযাত্রা দলের আখড়ায়, নয়তো শিবাস মুদির দোকানের চালাঘরে। মহানন্দে বেহালায় মিঠে সুর তোলেন কেদার। সংসারের সকল দায়িত্ব শরতের ওপর। সামান্য আউশ চালের ভাত জোগাড় করাই মাঝে মাঝে দুঃসাধ্য হয়ে ওঠে তার পক্ষে। জঙ্গল থেকে মেটে আলু, ডাঁটা, দিঘির পাড়ের ধুঁধুল, এই দিয়েই কোনো ক্রমে সাকান্নর ব্যবস্থা হয়। তবুও অসচ্ছলতা ও আর্থিক অনটন কোনোভাবেই শরতের রূপের দীপ্তিকে মলিনতায় আচ্ছন্ন করতে পারেনি। রাজকন্যের রূপের দীপ্তিতে ঘন বনের মাঝে যেন আলোর কিরণ ছড়ায়। সেদিন ভিনগাঁয়ে বিষয়কর্ম করে ফেরার পথে কেদারের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধের। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, ওই বলছি গড়শিবপুর যাব, এই পথে? গড়শিবপুরে কোথায় যাবেন? আগে ওই সকলে বললে ওখানকার রাজবাড়িতে নাকি অতিথিশালা আছে, তো ওই 2 দিন ওখানে বিশ্রাম করে বেরিয়ে পড়ব। ও আচ্ছা, গড়শিবপুরের রাজবাড়ি তো? হ্যাঁ আচ্ছা, আসুন আমার সঙ্গে। হ্যাঁ। আচ্ছা, কত দূর মশাই গড়শিবপুর? এই বেশি নয়। তা আপনার বাড়ি কোথায়? বাড়ি তো অনেক দূর, ওই মেহেরপুরের কাছে, নদে জেলায়। যাবেন কোথায়? দেখুন, ওই দেশ বেরিয়ে বেড়াচ্ছি তো, যেদিকে যখন ইচ্ছে তখন সেদিকেই যাব। পায়ে হেঁটে ঘুরছেন? পয়সা করি আর কোথায় পাবো বলুন? ছেলেবেলা থেকেই বেড়াবার শখ ছিল, তো ওই সাংসারিক দায়িত্ব কর্তব্য করার পর এই তো বেড়াবার প্রকৃষ্ট সময়।
আপনার তো বয়স হয়েছে, এরকম পায়ে হেঁটে পারেন এখনো? বয়স হলেও মনটা তো এখনো কাঁচা, হ্যাঁ? যা দেখি তাই ভালো লাগে। আর আর ভালো লাগলে হাঁটতে একটু কষ্ট বোধ হয় না। ঠিকই বলেছেন মশাই। জানেন, এই নদীর পার, জবের ক্ষেত, বটের তলা যা দেখি তাতেই না আমি কেমন অবাক হয়ে যাই। হ্যাঁ, মানে আমাদের দেশটা এত সুন্দর, হ্যাঁ। এত মনোরম, যেখানে ওই নদে জেলা শেষ হলো সেখানে রাস্তার ধারে এক বড় শিমুল গাছ। এক হাত তফাতেই তো যশোর জেলা। কোন জেলার শেষ কখনো আমি দেখিনি মশাই। বড় অবাক লাগলো। মানে এক হাত তফাতে দুই জেলা, ভাবুন দেখি একবার মশাই। হ্যাঁ, সত্যি এমন হয়? অবাক কাণ্ড। হ্যাঁ। তো মশাই, আপনার নামটি জানতে পারি? আগে আমার নাম হলো কি ওই গোপেশ্বর চট্টোপাধ্যায়। বাহ বাহ বাহ, বেশ বেশ, ব্রাহ্মণ সন্তান। আসুন মশাই, এই খালটা পেরোলে সাবধানে ও, সাবধানে হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক। এ কি, এই ঘন বন জঙ্গলের মাঝে এত বড় ধ্বংসস্তূপ? এই যে আমরা এসে গেছি চাটুর্য মশাই। ও এই চালা ঘরই আমার রাজবাড়ি। আচ্ছা। আমার নাম কেদার রাজা। এই যে মা, এসো এসো। এই যে বাবা। আমার কন্যা শরৎ সুন্দরী, প্রণাম করো মা। থাক 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 মা, থাক। মায়ের আমার রূপের আলোয় 10 দিক উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন মা, মঙ্গল করুন। বাবা, একবার এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই মা। আচ্ছা বাবা, এত বেলায় তুমি অতিথি নিয়ে এলে, এখন উপায়? ঘরে তো এক কোনা চাল নেই। কি যে করি। দেখো মা, কোথাও ধার করে পাও কিনা। অভুক্ত অতিথিকে আমি তো ফেরাতে পারি না। ও গনসা, তো দিদিমণির একটু রান্নার যোগান দে না বাবা। হ্যাঁ, দিঘির জলে ছিপ ফেলেছি। তাহলে যাই, দেখে আসি মাছ পড়লো কিনা। তাই যা তাই যা। অতিথি মানুষ, একটু মাছ ভাত হলে বড় ভালো হয়। গণেশদা, একটু কলমি শাক আর মেটে আলু নিয়ে এসো তো। আজ্ঞে মা ঠাকুরুন, আমি এই গেলুম আর এলুম। হ্যাঁ, সকালে যে রাজীবপুরে খাজনা আদায় বেরোলে, কিছু পাওনি বাবা? না মা, সাধু ঠাকরা বললে ব্যবসা ভালো চলছে না, তাই পরে দেবে। আব্দুলের বাপ, তাকে তো গেল বর্ষায় সাপে কেটেছে। বেচারি ওর মা বললে কলাই বেচে তারপর খাজনা দেবে। আর এই গেঁওখালির হাটে 2-4 জন বলে ম্যালেরিয়ায় ভুগছে, তাই পরে দেবে। মানুষের এত কষ্ট, কি করে আমি খাজনা চাই বলতো মা? বাবা, আমার ইচ্ছে করে গলায় দড়ি দিই। নিত্যি তোমার এই কাণ্ড। রোজগারের বালাই নেই, নিজেদের খাবারের জোগাড় নেই। অতিথিকে কি খাওয়াবো বলতে পারো? আহার আদি তো সম্পন্ন হলো। চলুন চাটুর্য মশাই, আমাদের গড়টি আপনাকে দেখিয়ে আনি। বেশ বেশ, চলুন। বাবা, কি ঘন বন! গাছের তলে দিনমানেও আধার ঘনিয়ে আছে। আরে বাপরে, কত বড় ইমারত! আচ্ছা রাজামশাই, রাজামশাই, এ কতদিন আগের? তা বলতে পারি না, বাপ পিতামোর আমল থেকে এরকমই দেখে আসছি। তবে দিঘির পাড়ের দেউলের পাথরে লেখা আছে সন 1024।
সঠিক বলতে পারিনি। ও, আরে বাবা। আচ্ছা রাজামশাই, হুম, এই যে পাথরের হাত পা ভাঙা মূর্তি রয়েছে, এ কার মূর্তি? তাও জানি না চাটুর্য মশাই। ও, শুনেছি কালা পাহাড়ের আক্রমণে সব ধ্বংস হয়ে গেছে। এই যে বটের তলে বড় বড় হ্যাঁ। শিবলিঙ্গ, গৌরীপট্ট, মকরমুখ, পয়নালা, এ সবই রয়েছে শরণাতীত কাল থেকে। গ্রামের কেউই কিছু বলতে পারে না। মানে যা দেখলাম রাজামশাই, মানে জীবনে তো কখনো দেখিনি। হ্যাঁ, কত বড় রাজবংশের মানুষ আপনি। আমার আমার জীবন ধন্য হলো, আজ ধন্য হলো। এই যে দিঘিটা দেখছেন চাটুর্য মশাই, এছাড়াও আরো 2টি দিঘি আছে এই গড়ে, ও রানী দিঘি আর চাল ধোয়া পুকুর। আচ্ছা, এই দিঘিটির একটি গল্প আছে। গল্প? হুম, তাই নাকি? তাহলে একটু বলুন না, শুনি। বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ। বহুকাল পূর্বে আমার পূর্বপুরুষ দেবরায় ও ভূমিপাল রায়ের সাথে মুসলমান ফৌজদারের যুদ্ধ বাঁধে। বিপদে পড়ে দেবরায় গৌড়ে যান দরবার করতে। রানীকে বলে গিয়েছিলেন, যদি মঙ্গল সংবাদ থাকে তবে শ্বেত পারাবত উড়িয়ে দেবেন, কিন্তু যদি অশুভ কিছু ঘটে তবে উড়বে কৃষ্ণ পারাবত। সংবাদ ছিল শুভ, কিন্তু ভুলক্রমে কালো পায়রা উড়িয়ে দেওয়া হয়। মহারানী অন্তঃপুরিকাদের নিয়ে এই দিঘির জলে আত্মবিসর্জন দেন বংশের সম্মান রক্ষার জন্য। সেই থেকে এই দিঘির নাম কালো পায়রার দিঘি। এরপর মহারাজ ফিরে এলে তার অসতর্কতার পরিণাম দেখে ওই উত্তর দেউলে বারাহি বেদিমূলে বসে প্রায়োপবেশনে দেহত্যাগ করে। এই অঞ্চলে প্রবাদ আছে, কখনো কখনো এক বিশালকান্তি পুরুষকে দেখা যায় মুখে তর্জনী স্থাপন করে হাতে বেত্রদণ্ড নিয়ে উত্তর দেউলের দ্বার দেশে দাঁড়িয়ে থাকেন। গ্রামের লোক তাই সন্ধ্যের পর আর এদিকে যাতায়াত করে না, কিন্তু আমাদের বংশের নিয়ম প্রতি সন্ধ্যায় উত্তর দেউলে প্রদীপ জ্বালিয়ে আসতে হয়। আমার মা, ঠাকুমা, স্ত্রী সবাই তাই করে এসেছেন। এখন শরৎ এই প্রথা পালন করে। ও এই দেখুন চাটুর্য মশাই, হ্যাঁ, এই গম্বুজাকৃতি বিশাল মন্দিরটি উত্তর দেউল, আর ওই যে ভাঙা দেবী মূর্তি রয়েছে, হ্যাঁ। উনি আমাদের বংশের কুলদেবী, বারাহি দেবী। কিন্তু সে গল্প অন্য একদিন হবে। সত্যি মানে জীবন আমার আজ সার্থক হলো রাজামশাই। মানে আমি কিন্তু কোনোদিন আপনাকে ভুলতে পারবো না, বিশ্বাস করুন। তা না হয় হলো। চাটুর্য মশাই, আপনার গান বাজনা কিছু আসে? ওই মানে একটু আধটু তবলা বাজাতে পারি। আরে বলেন কি? তাহলে আমাদের আড্ডায় আজ সন্ধেবেলা আপনাকে নিয়ে যেতেই হবে। আরে চলুন চলুন। ওরে ছিবাস, আজ একটু গান বাজনা হবে তো? আসেন, হ্যাঁ বাবা ঠাকুর, আসেন আসেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে বসেন, এখানে বসেন দেখিনি। বাবা, কতদিন বাদে এলেন। এই যে কেদার রাজা, অতিথি চলে গেল, হ্যাঁ। বাঁচা গিয়েছে। আচ্ছা, অতিথি জুটিয়েছিলে, একেবারে একটি মাসের মতো জুড়ে বসল, যাবার নামটি করে না। কি করি বলো তো জগন্নাথ খুড়ো, বেচারি কি কঠিন অসুখে যে পড়লো না। 9 দিন পরে জ্বর ছাড়লো, কিন্তু ওই দুর্বল মানুষকে ছাড়া যায় বলো? তুমি বলো। দেখেছি তো নিজের চোখে, রাত দিন পাশে বসে মা ঠাকুরন কি সেবাটাই না করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন সেবা নিজের আপনজনও করবে না, হুম, হুম, হুম। হবে নাই বা কেন? কত বড় বংশের মেয়ে আমাদের মা ঠাকুরুন, যেমন রূপ হুম,
তেমন গুণ। তা কেদার বাবাজি, একটু বেলাটা ধরো তো। অনেকদিন তোমার বাজনা শুনিনি। সত্যি বলছি কেদার রাজা, তোমার বেলা শুনলে না মনটা যেন কেমন হয়ে যায়। কেদার রাজা তুলে নিলেন তার বেহালা। বেহালার কোন সুর যেন জানান দেয়, সব আভিজাত্য শেষ করে আজ আলো ধরার কেউ নেই। গ্রামের বাড়িতে শরৎ আর রাজলক্ষ্মী, তাদের কথোপকথনে এবার একটু মন দেওয়া যাক। শরৎদি, ও শরৎদি, একটু আলোটা ধরো না গো, উঠোনটাতে জঙ্গল করে রেখেছো। কে রে? রাজলক্ষ্মী নাকি? ও আয় ভাই, আয়। সারাদিন আমি একলাটি এই নিবান্ধা পুরীতে মুখ বুজে পড়ে থাকি। তুই একমাত্র আসিস বলে দুটো কথা কইতে পারি। গাঁয়ের থেকে তো কেউই আসে না। আসবে কি করে বলো দেখিনি? যা বন জঙ্গলের দিকে, দিনে মানে আসতেই লোকে ভয় পায়, সন্ধে হলে তো আর কথাই নেই। গড়ের খালি কেউ পেরোতে চায় না। তুমি যে এতটা সময় একা থাকো, তোমার ভয় করে না শরৎ দিদি? জ্যাঠামশাই তো সন্ধ্যের পর বেশিরভাগ থাকেনি না। দূর, বাবার কথা আর বলিস নে ভাই। সাঁঝ নামলেই বাবা গ্রামে কোথাও গিয়ে বেহালা বাজাতে বসে যান। আর ভয়, আমি না রাজকন্যে। রাজকন্যাদের ভয় করতে নেই রে। দাঁড়া, তুই বস, একটু মুড়ি আর নারকেল কোড়া নিয়ে আসি, বরং খেতে খেতে গল্প কর। না গো শরৎ দিদি, ওসব কিচ্ছু করতে হবে না, তুমি বসো না। এই যে আমার পাশে একটু বসো, তোমার সাথে একটু কথা কই। সেই যে গো উত্তরের দেউলের দেবী বারাহি, সেই যে তোমাদের বংশের কুলদেবী গো। আমরা গাঁয়ে সবাই জানি ওই হাত পা ভাঙা মূর্তি কত জাগ্রত। ঠাকুরদাদার কাছে শুনেছি ত্রয়োদশী থেকে পূর্ণিমা এই 3 দিন সন্ধ্যের পর তিনি জীবন্ত হয়ে বনের মধ্যে হেঁটে চলে বেড়ান। তখন তার সামনে কেউ পড়লে না আর রক্ষে নেই গো। সত্যি বলো তো শরৎ দিদি, তুমি তাঁকেও ভয় পাও না? না ভাই, পাই না। তিনি আমাদের বংশকে রক্ষে করে চলেছেন, তাকে আমি সত্যি ভয় পাইনি। তবে তবে কে কে রে ওখানে? সাহস থাকে তো সামনে এসো। মুখ পোড়া বাঁদরের দল, তো গেছে শ্মশান তোমাদের ভুলে রয়েছে? বাড়িতে মা বোন নেই? বুটি দিয়ে যদি নাক কেটে না দুখানা করে দিই, তবে আমি গড় শিবপুরের রাজবংশের মেয়ে নই। পাজি বদমাইশ কোথাকার। ও বাবা গো, ও বাবা, ও শরৎ দিদি, ওরা কারা গো? সে আমি কি জানি ভাই, তবে আন্দাজ করতে পারি গায়ে কতগুলো পোড়ার মুখর ডেকরা জুটেছে। মা বোন জ্ঞান নেই। উত্তর দেউলে পিদিম দিতে গিয়েও টের পাই ওদের পায়ের আওয়াজ, ফিস ফিসে গলার শব্দ। দেউলের সিঁড়ির গোড়ায় আবার চিঠিও ফেলে রাখে। একটু গা ছমছম যে করে না তা নয়, কিন্তু তা প্রকাশ করি না। সত্যি শরৎ দিদি,
গরিবের ঘরে সুন্দরী হয়ে জন্মেছ বলে এরকম কত উপদ্রব তোমাকে সহ্য করতে হয় গো। ও কথা থাক রে রাজলক্ষ্মী, তোর কথা বল। খুড়িমা তোর বিয়ের কিছু ঠিক করলেন? ওই সাঁতরাপাড়ার সম্বন্ধটা? ধ্যাত, ওসব আমি কি জানি, তুমি যে কি বলো না। বাবা, মেয়ে যে একেবারে লজ্জায় লাল হয়ে উঠল। হ্যাঁ, গ্রামের নিস্তরঙ্গ সরল সামাজিক জীবনে একদিন উত্তেজনার ঢেউ এসে লাগলো। কলকাতা থেকে ধুলো উড়িয়ে একটি মোটর গাড়ি এসে লাগলো সাতকুড়ি মজুমদারের চণ্ডী মণ্ডপের সামনে। কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়ানো গাড়ির চারপাশে চাষাভুষো মানুষ ভিড় করে মোটর গাড়ি দেখতে লাগলো। গাড়ির আরোহী গায়ের রাসু বিশ্বাসের নাতি প্রভাস। গড়শিবপুর গায়ে রাসুর ছিল কামারশালা। তার ছেলে হারান কলকাতায় গিয়ে বউবাজারে ঘোড়ার গাড়ি সারানোর দোকান দিয়েছিল। সেই দোকানের উন্নতি হতে হারান পুরনো গাড়ি কেনা বেচায় হাত দেয়। আজ কলকাতায় তার 4খানা বাড়ি, গাড়ি, ও ওয়ালটিয়ারেও একটা বাড়ি। এখন সে অত্যন্ত ধনীমানী লোক। হারানের ছেলে প্রভাস বাপের টাকা ওড়ানোর দায়িত্বটা ভালোভাবেই নিয়েছে। ঘোর বখাটে, মাতাল, দুশ্চরিত্র, কোনো গুণেরই যেন অভাব নেই তার। গায়ের সাতু মজুমদার, জগন্নাথ চাটুর্যে প্রভাসকে ধরেছেন পুবপাড়ার স্কুলটা মেরামতির ব্যবস্থা করার জন্য। কেদার রাজার ওপর বরাত পড়ল গড়ের ইটের যোগান দেওয়ার। ইতিপূর্বে কেদারের অবৈষয়িকতার ও উদারতার সুযোগ নিয়ে গ্রামের বহু মানুষ বিনামূল্যে গড়ের ইট দিয়ে বাড়িঘর তৈরি করে নিয়েছে। অর্থ কষ্ট থাকা সত্ত্বেও কেদার টাকা পয়সার কথা কোনো দিন কাউকে বলতে পারেননি। এটাই বোধহয় রাজার স্বভাব। এবারেও কেদারের আপত্তি করার কোনো প্রশ্ন উঠল না। পরদিন জগন্নাথ ও সাতু মজুমদার প্রভাসকে নিয়ে এলেন কেদার রাজার বাড়ি গড়ের ইট দেখানোর জন্য। প্রাসাদ ও দেউলের অবশিষ্টাংশ দেখে প্রভাস বিস্মিত। সে জানতই না এমন অজগাঁয়ে জঙ্গলের মধ্যে একটা গোটা ইতিহাস লুকানো আছে। আরো বিস্মিত হলো কেদারের দাওয়াই চা নেওয়ার সময় শরতের রূপ দেখে। ভাঙা ইটের স্তূপে ঘেরা এই জঙ্গলাবৃত ক্ষুদ্র বাড়িতে এত রূপ দেখার আশা সে মোটেই করেনি। মাথা ঘুরে গেল তার। বিকেলের দিকে সে আবার এলো কেদার রাজার গড়ের বাড়িতে। আরে এসো এসো বাবাজি। ও শরৎ মা, হ্যাঁ এদিকে আয় মা। হ্যাঁ যাই। প্রভাসকে একটা আসন পেতে দাও। চা খাবে তো প্রভাস? হ্যাঁ খাবে বই কি। আপনাদের এখানে মোটর আসার রাস্তা নেই? গাড়িটা খালের ওই পাটটা রেখে এসেছি। আমি এই প্রথম তো গড়ের দিকে এলাম। খুব এলাহি কাণ্ড ছিল এক সময়। দেখে শুনে একেবারে অবাক হয়ে যাবার মতো কথা আর কি। এই যে চা দেখুন তো, আর চিনি দেব কিনা? আগে না, আমি এমনিতেই চিনি কম খাই। তারপর এদিকে কি মনে করে বাবাজি? মানে এমনি কিছু না, মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই সকাল সকাল খালি হাতে। কি ওটা? মানে ওই দিদির জন্য একটু এনেছিলাম এটা। এই একটা আংটি, ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ হলো তো, তাই আর কি। আংটি দেখি। বাহ, বাক্সটি তো বেশ।
পাথরখানা তো বেশ দামি, হিরে বোধ হয় না? আগে আগে হ্যাঁ, 1.5 রতি আসল পাথর। না বাবাজি, এটা তুমি নিয়ে যাও। শরৎ বিধবা মানুষ, ও আংটি টাংটি পরে না, বড় গোঁড়া ধরনের মেয়ে। ও কি মনটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা দেখি, দাঁড়াও দাঁড়াও। ও শরৎ, শোন মা। কি বাবা? এই দেখ না, প্রভাস একখানা আংটি নিয়ে এসেছে। দেখো দেখি কেমন বাজে খরচ। আংটি? আংটি তো আমি পরি না, তবে আপনি হাতে করে নিয়ে এসেছেন যখন, থাক জিনিসটা। আপনি বসুন, খাবার করছি, খেয়ে যাবেন খন। তুমি বসো বাবাজি, আমার একটু বিশেষ দরকার আছে। ওই গেঁওহাটির খাজনার তাগাদা আছে, আমি চললাম। কেমন? কিছু মনে করো না বাবা। না না না, ঠিক আছে। খাজনা আদায় যাচ্ছ না ক্ষেত্র কাপালির আখড়ায় বেলা বাজাতে যাচ্ছ বাবা? ওহ, তুই থাম দেখি। শীতের বেলা আমি এগোলাম। খুব ভালো হয়েছে মোহনভোগ। মা খুব ভালো করতেন, আমি অমনটা পারি না। আচ্ছা, আপনি কলকাতা গেছেন? কলকাতা? হ্যাঁ। কখনো গোয়াড়ি, কেষ্টনগর কি নবদ্বীপই দেখলাম না, আর কলকাতা? আর এমন কথা কি, যেদিন মন করবেন সেদিনই হতে পারে। সত্যি? সত্যি। আপনি নিয়ে যাবেন প্রভাসদা? কেন নিয়ে যাব না? কবে যাবেন বলুন, মোটরে করে বেরিয়ে আসবেন কলকাতা। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ, এরপর যেদিন আসবো সেদিন নিয়ে যাব আপনাকে কলকাতায়। শরৎ সেদিন প্রভাসের স্বনির্বন্ধ অনুরোধে আংটিখানা নিয়েছিল বটে, কিন্তু পরদিন সেটির জায়গা হলো কালো পায়রার দিঘির জলে। সে বিধবা মানুষ, আংটি পরা কি তার সাজে? শীত চলে গিয়ে বসন্তের নরম বাতাস বইতে শুরু করেছে। কেদার নিজেই গ্রামে একটি কৃষ্ণযাত্রার দল খুলেছে। জেলেপাড়া, কুমোরপাড়া, কামারপাড়া থেকে লোক জুটিয়ে মহা উৎসাহে মহলা শুরু করেছেন। অভিনেতারা তাদের বাবা ঠাকুরের তালিমে প্রাণপাত করে পাঠ মুখস্থ করছে। নাওয়া খাওয়ার সময় নেই কেদার রাজার। বলি, ও সীতানাথ, সন্ধে হয়ে এলো, মহলা হবে তো নাকি? আরে বাবা ঠাকুর, আসেন আসেন। বলছি, ওই বাবা তো সুন্নিতে মাছ ধরতে গেছে, দিন 5 বাদে আসবে। তবে আমি নদীটাকে ফিরে ওই বাইরের ঘরে মাদুর শর্ট বিছিয়ে রেখেছি। আসেন আসেন, একটু দাওয়া কিসে করবেন বাবা ঠাকুর? তা সাজানো হয় একবার। আরে মানকে, এরা এখনো সব এলো না কেন রে? আগে আসছে বাবা ঠাকুর, সবাই ওই কাজ সেরে আসছে তো। তামাক সেজে একবার বিশু কুমোরের বাড়ি যা তো বাপ, ওর ছেলেটাকে না হয় ডেকে আন, সে রাধিকা সাজবে। তার গানগুলো ততক্ষণ বেহালা রপ্ত করে দি। আরে চিবাস যে, এই যে ঋষিকেশ, এসো 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 এসো। তোমরা না হলে কি মহল আরম্ভ হয়? দোকানে জাপ ফেলে তবেই তো ঋষিকেশকে নিয়ে এলুম গো। আরে এই যে নন্দ, এত দেরি করে এলে তোমার রাধিকা সাজা হবে? 12খানা গান তোমার পাঠে, আজই সব তালিম দেওয়া চাই। ওই ঋষিকেশ, তুমি আয়ান ঘোষের পাঠটা বলো দেখিনি, মুখস্থ বলতে হবে কিন্তু। আগে বাবা ঠাকুর, আমি চেষ্টা করছি। অদ্য পেটনমাসী রজনী, যমুনা পুলিশের কি অদ্ভুত শোভা! কিন্তু অহো, আমার হৃদয়ে সহস্র বৃশ্চিক দংশনের মতো এরূপ মর্মঘাতী জ্বালা অনুভব করিতেছি কেন? কোকিলের কুহুত্তনি আমার কর্ণ। রিহার্সাল চলছে, বাড়িতে শরৎ একা।
এই ভেবে একদিন প্রভাস এলো তার বন্ধু অরুণ মুখুজ্জেকে নিয়ে কেদার রাজার বাড়িতে। সে শরতের জন্য উপহার হিসেবে নিয়ে এলো একটি মখমলের বাক্স ভর্তি স্নো পাউডার, গন্ধ তেল, এসেন্স, আরো কত কি। পরদিন সকালে রাজলক্ষ্মী যখন শরতের জন্য কোঁচর ভর্তি সজনে ফুল নিয়ে এলো, তখন শরৎ বাক্সটি তাকে দিয়ে দিল। রাজলক্ষ্মী ছেলে মানুষ, ও সাজগোজ করবে খন। শরৎ বিধবা মানুষ, ওসব কি তার সাজে? কেদার রাজার বাড়িতে প্রভাসের আনাগোনা বাড়তে লাগলো। পরপর 2-3 দিন এসে প্রভাস ও অরুণ মুখুজ্জে কলকাতা ঘুরতে যাওয়ার জন্য শরৎকে পীড়াপিড়ি করতে লাগলো। মুখে যতই কলকাতার চাকচিক্য দেখার ইচ্ছা প্রকাশ করুক শরৎ, কিন্তু গড়ের জঙ্গল, দিঘির পাড়, ছাতিমের সুবাস, আলকুশি ফলের রূপ রস গন্ধ, চাতারের ডাক, এই পরিবেশেই সে স্বচ্ছন্দ বেশি। এই গ্রাম তার অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গেছে। তবুও প্রভাসের বাকচাতুরীর জাঁতাকলে পড়ে একদিন শরৎ ও কেদার রাজা তরঙ্গ গুছিয়ে 2-4 দিনের জন্য তার মোটর গাড়িতে চড়ে চললেন কলকাতা। শরৎ, কি জোরে ছুটছে মোটর গাড়ি! শক্ত করে ধরে থাক মা। হ্যাঁ বাবা, গাছপালা, পুকুর, গ্রাম সব যেন সাঁই সাঁই করে পিছনে চলে যাচ্ছে। ওই দেখুন, ওরে বাবা, ওই দেখো মা, বারুইপুরে বিল চলে এলো চোখের নিমেষে। হেঁটে গেলে 2-2.5 ঘন্টার কম পৌঁছানো যায় না। তবে ও বাবা, বিলও তো পেরিয়ে গেল। এই গাড়ি মানুষ না পাখি, কি জোরে ছুটছে তাই ভাবি। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। দেখতে দেখতে ধর্মদাসপুরও এসে গেল দেখছি। হ্যাঁ, গাড়ি বের করেছে বটে সাহেবরা, কি বলিস মা? হ্যাঁ বাবা, ঠিক বলেছো। বারাসাত পেরিয়ে যশোর রোড দিয়ে অনেকখানি এসে গাড়ি পৌঁছলো অরুণ মুখুজ্জের বাগান বাড়িতে। মস্ত অট্টালিকা, বড় বড় আয়না, বোতাম টিপলেই আলো, পাখা, কলের কান মুললেই জল, কোচ, সোফা। শরৎ ও কেদার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বাগান বাড়িতে থেকে পিতাপুত্রীর কলকাতা ভ্রমণ শুরু হলো। হাওড়ার পুল, স্ট্যান্ড রোড, আউটরাম ঘাটের গঙ্গার বুকে স্টিমার চাপা থেকে শুরু করে নিউ মার্কেটের দোকানের শোকেসে বহুবিধ কাপড়, পোশাক, পুতুল, বাহারি ফুলদানি, সবই তারা অবাক হয়ে দেখতে থাকেন। শরৎ ভাবে, আহা, যদি রাজলক্ষ্মীর জন্য কিছু নেওয়া যায় তো বেশ ভালো হয়। ইডেন গার্ডেনে সুসজ্জিত সাহেব মেম সাহেবদের বেড়াতে দেখে শরৎ স্তম্ভিত হল। একদিন প্রভাস শরৎ ও কেদারকে পেনেটির দ্বাদশ শিব মন্দির দেখিয়ে আনল। কালীঘাটে গিয়ে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে তো শরৎ মহা খুশি। কলকাতা শহরের আধুনিক জীবনযাত্রার সাথে শরৎ তাদের গড় শিবপুরের মাটির গন্ধ মেলাবার চেষ্টা করে, কিন্তু তাদের দুইয়ের যাপন যে ভিন্ন। চিড়িয়াখানা, বায়োস্কোপ সব দেখা মিললে প্রভাস একদিন শরৎকে অরুণ মুখুজ্জের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ধরে পড়ল। কেদার সেদিন যেতে পারবে না। পাশের একটি বাগান বাড়ির মালিক শশীভূষণ চট্টোপাধ্যায়ের বাড়িতে সেদিন গান বাজনার আসর বসেছে। সেখানে যে তাকে যেতেই হবে, কারণ সে তো গান পাগল মানুষ। সরল মনে কেদার রাজা প্রভাসের সঙ্গে শরৎকে যাওয়ার অনুমতি দিলেন। প্রভাসের গাড়ি
শরৎকে নিয়ে এসে থামলো একটি বাড়ির সামনে। আসুন আসুন শরৎদি, গাড়ি থেকে নেমে আসুন। এটা এটা কাদের বাড়ি প্রভাসদা? এটা এটা অরুণদেরই একটা বাড়ি, তবে ও বোধহয় এখন বাড়িতে নেই। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এই যে প্রবাস, এনেছিস তো বেশ জুত করে, ভালো জিনিস বাবা। এই তোর সাহস আছে বলতে হবে। আরে চুপ কর, এখন এখন চুপ কর, পরে কথা হবে। চুপ না, ওদিকে যা। আচ্ছা 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 আচ্ছা। ওই লোকটি কে প্রভাসদা? কি বললে ও? ওই লোকটা ও পাশেই থাকে, প্রতিবেশী। আপনি ভেতরে আসুন, আসুন। কলকাতার লোকেদের কথাগুলো যেন কেমন বাবা! তক্তপোষের উপর ডুগি তবলা, হারমোনিয়াম, ওপাশে ওপাশে আবার তানপুরা। এখানে বুঝি খুব গান বাজনার চর্চা হয়। আহা, বাবা এলে খুব খুশি হতেন। মানে ঠিকই তো। বৌদিকে ডাকি। হ্যাঁ ও বৌদি, বৌদি কে এসেছে দেখো। এসো এসো ভাই এসো। তোমার কথা কত শুনেছি ওই অরুণ বাবু, প্রভাস বাবুর কাছে। এসো এসো। আরে বাবা ওখানে বসো না, ভালো হয়ে খাটের ওপর বসো ভাই। ঠিক আছে ঠিক আছে। পান সাধবো ভাই? পানের দোকটা খাও নাকি? আপনি ব্যস্ত হবেন না, আমার ওসব কিছু লাগবে না। কে এসেছে গো তোমাদের বাড়ি? কার সঙ্গে কথা বলছো? ও হায় আয় কমলা, ঘরে আয়। এই যে গানের লোক এসে গিয়েছে। হ্যাঁ কমলা, এখানে গান শুনিয়ে দে তো। তাই তো, আমার ঘরে যে হরিবাবু এসে বসে আছে, আজ আবার দিন বুঝে সকাল বেলাতেই। ঠিক আছে ঠিক আছে, গান নয় অন্য দিন শুনিও। এনাকে চেনো? ইনি প্রভাস বাবুর দেশের। ও বুঝেছি। তা আপনার নাম কি ভাই? আমি আমি শরৎ, শরৎ সুন্দরী। বাহ, বেশ নামটি তো। উনি এসেছেন কলকাতা শহর দেখতে, এর আগে কখনো দেখেননি, কখনো আসেননি। সত্যি সত্যি আগে আসেননি? না না, এই প্রথম এলাম, সত্যি বলছি। এই যে কমলা বিবি এখানে বসে, আমি সব ঘর ঘুরে বেড়াচ্ছি বাবা। বলি প্রভাস বাবু আজ এত সকালে? ও নতুন চিড়িয়া এনেছে নাকি? চলো চলো চলো, বাইরে চলো, বাইরে চলো। এখানে মেয়েরা কথা বলছে, চলো চলো। উনি কে? উনি মানে এই হলো আমাদের বাড়ি বাইরের ঘরে থাকেন। ও, তা কমলা সম্পর্কে কে? সম্পর্কে এই ঠাকুরপো, ঠাকুরপো। ঠাকুরপো? আর কমলা তাহলে প্রভাসদার কে হন? কে কমলা? ও তো আমার পিস্টুটো বোন। এখানে এসে এখানে থেকে পড়াশোনা করে। কমলা, একবার বাইরে এসে শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, তোমাকে ডাকছেন একজন। যাই, আমি আসি ভাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার গঙ্গা জল সই হবে ভাই? নিশ্চয়ই হব ভাই, কেন হব না? গঙ্গা জল গঙ্গা জল। আমি তাহলে আসি, কেমন? তুমি বসো ভাই, আমিও দেখে আসি চা হলো কিনা।
আরে না না, আমি এ সময় কিছু খাই না, আপনি আপনি ব্যস্ত হবেন না। এরা এরা সবাই কেমন যেন, বাড়িতে রয়েছে কিন্তু মুখে রং মেখে সাজগোজ করে, আবার ঘরের মধ্যে পায়ে চটি জুতো পরে, গায়ে আবার কত গয়না, আবার মাথায় জরির খোঁপা। আর প্রভাস তার বৌদিটি, তার তো আবার মাথায় সিঁদুরই নেই। প্রভাস তাকে ঠাকুরপো না বলে প্রভাস বাবুই বা বলছে কেন? কি জানি বাবা, সব সব কেমন যেন গোলমাল লাগছে। আবার ঘরের মধ্যে লোকটা ঢুকে এসে টলতে টলতে কি সব বলল, আমার কেমন গা ঘিন ঘিন করছে। মা গো মা! কি ব্যাপার প্রভাস? আরে ওই হরিষা আর একটু হলেই সব মাটি করে দিয়েছিল। ভাগ্যিস পাড়া গায়ের মেয়ে, কিছু বুঝতে পারিনি। লিমোনেড খাওয়াতে পারবে না? তার মধ্যে তো ঘুমের ওষুধ। আরে চা পর্যন্ত খেতে চাইছে না, তো লিমোনেড। ওখানে থাকুক, চলো আমরা সরে পড়ি। মতলবটা বুঝলাম না তো। আরে বাবা, এখানে 2 দিন লুকিয়ে রাখো, তারপর ওর ওর বাবা ওকে নেবে না। ওর গ্রামে ওই রটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাও যে ওকে কোথায় পাওয়া গেছে। ওই পাড়া গায়ের লোক, সমাজের ভয় ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ও মেয়েকে তুমি জানো না, যত ভীতু মেয়ে ভাবছো ও তা নয়। তোমার মতলব কতদূর গড়াবে আমি বুঝতে পারছি না, দেখো চেষ্টা করে। তুমি আমার উপর ছেড়ে দাও, দেখো আমি কি করি। কম টাকা তো খরচা করিনি। এই যে হেনা, কিছু খাওয়াতে পারলে? একটা রাত যদি ওকে এখানে কাটিয়ে দেওয়াতে পারো। বাবা কি আগুয়ে মেয়ে গো, কেবল বাবা আর বাবা। বাবা একা থাকবেন, রান্না করব তবে বাবা খাবেন। দাঁতে কুটুটি কাটলে না, বুকে বুকে মুখের ফেনা তুলে ফেললাম। ধনী মেয়ে। যা হোক, আমায় কিন্তু 100 টাকা পুড়িয়ে দিতে হবে। হ্যাঁ, যাই দেখি রাজি করাতে পারি কি না। ওকে নিয়ে তো এলে, শেষে পুলিশের হাঙ্গামায় পড়বে না তো? কিসের পুলিশের হাঙ্গামা অরুণ? আমরা প্রমাণ করব ওর নিচের ইচ্ছেই এখানে এসেছে। ঘরের মেয়ে যদি আত্মহত্যা করে বসে? আরে রাখো, মরে সবাই। কি হলো হেনা বিবি? কই দাও দেখি টাকা। এই হেনা বিবি ছিল তাই হলো। বঙ্গরাজ থিয়েটারে 5টি বছর একটা করে কেটে গেল। সে কি আর অমনি অমনি? তাকে বললুম, ভাই আজ এখানে থেকে যাও, প্রভাস ঠাকুরপো তোমার বাবাকে বরং খবর দিয়ে আসুক। কাল সকালে এই আইরিটোলার ঘাটে গঙ্গা স্নান করতে যাবো খন। তবেই তো এই নিমরাজি মতো হলো। আই দেখো কমলা চিৎকার করছে, ওই হরিষা আবার কমলিকে মারধর করছে বোধহয়। আমি যাই যাই বাবা। আমায় মেরে ফেললে, মুখ পোড়া, আর পারি না দিদি। ও গঙ্গা জল, বাঁচাও আমায়। কি কি ওকে ওকে ওইভাবে মারছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। ও কোথাও যাবে না। তা তুমি কে চাঁদ? তুমি এখানে বসো না, একটু থাকুন ঘরে থাকো। কি বলছেন কি? আর আপনি এইভাবে ওকে মারছেনই বা কেন? ছি 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 ছি, একেবারে কালশিটে ফেলে দিয়েছি গো। ওর পিছনে কম টাকা খরচা করিনি আমি। হাড় কাটা গলির দোকানটাই উড়িয়ে দিয়েছি ওর পিছনে। কি উনি কি বলছেন?
আপনারা আপনারা আমাকে কোথায় এনেছেন? হ্যাঁ, এসব এসব কি কাণ্ড হচ্ছে? না ওরাই মনে এমন সতীপনা অনেকেই করতে দেখেছি। প্রথম প্রথম যারা আসে ওই সবাই সত্যিই তাকে কত দেখলুম, আর তা কত হলো আমাদের চোখের সামনে। তার মানে কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি তা ভেবে দেখো, আর ডং ডাকাটা হবে না। বেরিয়ে এসেছে তো প্রবাচার অরুণের সঙ্গে, কোথায় এসে পড়েছে বুঝতে পারছে না? তোমার একুল উকুল উকুলই গেছে, এখন যেখানে উঠেছ সেখানেই থাকো। তোমার বাবাকে গিরিন প্রবাদ বলতে গিয়েছে যে তুমি এখানে পালিয়ে এসে উঠেছ, এতক্ষণে বোধহয় তিনি লজ্জায় চলেও গিয়েছেন। ছি 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 ছি, এত নীচ আপনারা! মাথার উপর ভগবান আছেন। প্রভাসদাকে সরল মনে বিশ্বাস করেছি, ভাইয়ের মতো দেখতাম। আমার বোকামির শাস্তি আমি যথেষ্টই পেলাম। আরে কেন কান্নাকাটি করছো ভাই? প্রথম প্রথম অবশ্যই একটু কষ্ট হয়, কিন্তু পরে সব সয়ে যাবে। পায়ের ওপর পা দিয়ে এখানে সুখে থাকবে। এই যে গিরিন বাবু, আমি তো বুঝে পাচ্ছি না, তুমি সামলাও বাপু। কি হয়েছে কি? বাড়ি যাবে? সে পথ তো বন্ধ চাঁদ। তোমার বাবা তো এতক্ষণে সব শুনে লজ্জায় যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেছে। এখানে এসে উঠেছ, সে কথা গায়ে রটে যাবে, আর ঘরে জায়গা নেই তোমার। এখন যা বলছি তাতে রাজি হয়ে যাও চাঁদ। ইতরের মতো কথা বলবেন না একদম আমার কাছে, সাবধানে কথা বলুন। শুনলে তো সব? হ্যাঁ, যাবে কোথায়? গায়ে যাবে কোন মুখে শুনি? যত সব। সে ভাবনা আপনি নাইবা করলেন? মা গঙ্গা তো আছেন শেষ পর্যন্ত, তিনি আমায় তার কোলে ঠাঁই দেবেন। এই কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, এ কি বাইরে থেকে দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন, দরজা খুলুন, আমায় বেরোতে দিন, আমায় বেরোতে দিন, বেরোতে দিন। বাবা, বাবা, আপনিও আমাকে ভুল বুঝবেন। মানুষকে সরল মনে বিশ্বাস করার কি এই শাস্তি হয়? হে দেবী বারাহি মা, আমাকে রক্ষে করো মা, রক্ষে করো। কুলের মান বজায় রাখতে রানীমা প্রাণ দিয়েছিলেন। আমার সম্মানহানি হওয়ার আগে যেন আমারও মৃত্যু হয় মা গো, মা। সিঁড়ি থেকে পায়ের শব্দ না? হ্যাঁ, কি গঙ্গা জল, তুমি? চুপ চুপ, শব্দ করো না, তুমি তাড়াতাড়ি নেমে চলো। গিরিনরা এসে পড়লে গোলমাল বাঁধাবে। হেনাদি এই থিয়েটারে গেল, সে আজ আর আসবে না। এসো। এসো এসো, এই যে এই ফুটপাত ধরে হাঁটতে থাকো। যত তাড়াতাড়ি পারো এই তল্লাট থেকে বেরিয়ে যাও। কোন দিকে যাবে ভাই তুমি?
ভগবান আমার হাত ধরে যে পথে নিয়ে যাবে তাই যাব ভাই। আমাদের ঘরের ভাঙা দেউলে সন্ধে প্রদীপ দিয়েছি জ্ঞান হওয়া স্তর, তিনি পথ দেখিয়ে দেবেন আমার। তুমিও চলো না ভাই আমার সাথে, এই অত্যাচার থেকে তো মুক্তি পাবে নাকি? তা হয় না দিদি, আমার মা এখানে আছে, মার বয়স হয়েছে, তাকে ফেলে যাই কি করে? বাঁচি মরি আমাকে এখানেই থাকতে হবে। গোবরের গাদাতে জন্মেছি, গোবরের গাদাতেই মরব। তুমি 5টা টাকা রাখো, রাস্তায় দরকার হতে পারে। আসি গঙ্গা জল, তুমি আর দাঁড়িও না। আমি যাই। কিন্তু কোথায় যাব? কোথায় যাব আমি? আমি তো কিছুই চিনি না, কাউকে জানি না। যাও আমাকে এখান থেকে পালাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই পাঁচ থেকে আমাকে বেরিয়ে যেতেই হবে। ওই তো একটা ঘোড়ার গাড়ি আসছে। ভাই, ও ভাই, আমাকে নিয়ে যাবে। কোথায় যাবেন মাইজি? কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাই? কোথায়? হ্যাঁ, কালীঘাট চলে যাই। ও ভাই, আমাকে কালীঘাট নিয়ে যাবে? जरूर। যাবে? आइए माइजी, आइए, बैठिए। 3 रुपया दिবেন। সামনে এই মস্ত অপরিচিত শহর, কোথায় যাব জানি না। ভগবান আমার কপালে কি লিখে রেখেছেন জানি না, কিন্তু আমি গড়শিবপুরে আর ফিরবো না। আমি মরবো, কিন্তু বাবাকে কলঙ্কের হাত থেকে বাঁচাবো। এত মানুষ পথ দিয়ে চলেছে, আমিও তো তাদেরই একজন। সবাই যদি বেঁচে থাকে তবে আমিও বেঁচে থাকবো। জীবনে কোনো দিন অন্যায় করিনি, ভগবান কি পথ দেখাবেন না? নিশ্চয়ই দেখাবেন। মাইজি, এই কালীঘাট আসিয়ে গেছে। জয় সিয়ারাম, রাজা রাম, জয় সিয়ারাম। মন্দিরের সামনে ধুনি জ্বালিয়ে এক সন্ন্যাসী বসেছিলেন। শরৎ তার সামনে বসেই সারা রাত কাটিয়ে দিল। 3-4 দিন সেখানেই কেটে গেল শরতের। গৌরীমা ব্রাহ্মণের মেয়ে, সন্ধেবেলা রান্না করেন, শরৎকে শাল পাতায় ভাত বেড়ে দেন। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। একদিন গঙ্গায় স্নান সেরে উঠে মন্দিরের সামনে দেখতে পেল গিরিন, প্রভাস ও আরো 2 লোককে শরৎ। হাত কে উঠল শরৎ, হাত পা ঠান্ডা হয়ে গেল তার। তার চারিদিকে কি যেন খুঁজছে। হঠাৎ শরতের সাথে গিরিনের চোখাচোখি হয়ে যেতেই গিরিন শরতের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর রাগ করে বাড়ি থেকে চলে এসে এখানে আছো? চল বাড়ি চলো শরৎ দিদি, ফিরে চলো। রাগ করো কেন? অমন করে বাড়ি ছেড়ে চলে আসতে হয়? একি, আপনি আবার এখান পর্যন্ত এসেছেন? আপনাদের সাহস তো খুব। আপনাকে আপন ভাইয়ের মতো জ্ঞান করতাম, এত খারাপ লোক আপনি। বাবা কোথায় আমার? কোথায় রেখেছেন তাকে? আরে
তিনি তো কাল থেকে প্রবাসের বাড়িতেই আছেন। চলো চলো চলো, বাবা তোমার জন্য আনজান করছেন। মিথ্যা কথা। বাবা এলে এখানে আপনাদের সঙ্গে আসতেন। আপনাদের কোনো কথা আর আমি বিশ্বাস করি না। হ্যাঁ দেখো, ভালো করে বলছি, যাবে কি না বলো। আপনাদের সাধ্য নেই আমাকে এখান থেকে নিয়ে যান। পথ ছাড়ুন বলছি, ছাড়ুন পথ। রাগ করো না, রাগ করো না, চলো আমাদের সঙ্গে। আলাদা বাড়ি ভাড়া করে দেব। প্রবাস মাসে 50 টাকা করে দেবে, আর আমি আর অরুণ 50 টাকা। নেকলেস আর চুড়ি গড়িয়ে দেব এই সামনের সপ্তাহে। আর আর যদি না যাও, আমার নাম গিরিন কুণ্ডু। থানায় এজাহার দেব তুমি হেনা বিবির হাড় চুরি করেছো। আজও তো বাস করাবো তোমায়। বেশ বেশ, তাই করুন। ডাকুন পুলিশ। ভগবান জানে আমি কোনো অন্যায় করিনি। চলুন চলুন, থানায় চলুন। এই যে আপনারা এনাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? কি কি হয়েছে এখানে? আপনারা কে? উনি কাঁদছেন কেন? আপনি কোথায় যাবেন মা? কি হয়েছে বলুন তো, কি হয়েছে বলুন তো দেখি। এই যে আপনারা এনাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? এই কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। চলো 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 প্রবাস, চলো চলো চলো। শরতের চালাকিতে নিমেষের মধ্যে প্রভাসের দল হাওয়া হয়ে গেল। শরৎ ফিরে এলো মন্দিরের সামনে গৌরীমার কাছে। গৌরীমা বুঝতে পারলেন এই মেয়ের আসল শত্রু তার অতুলনীয় রূপ। তার ব্যবস্থাপনায় শরতের স্থান হল এক বিত্তবান পরিবারে। তারা তীর্থ করতে যাবেন, শরৎ যাবে তাদের সাহায্যকারিণী রূপে। শরতে পোড়া শহর থেকে বেরোতে পারলে বাঁচে। একবার গিরিনের হাত থেকে বেঁচেছে, এরপর আবার দেখতে পেলে হয়তো জোর করে তুলে নিয়ে যাবে। পরদিন হাওড়া থেকে রেলগাড়িতে উঠল শরৎ। জানলা দিয়ে মুখ বার করে দেখছে গাছপালা, ঘরবাড়ি সব পিছনে ফেলে গাড়ি ছুটছে। আর কোনো দিন কি সে তার আবাল্য পরিচিত গড়ের বাড়ি, গ্রাম, ছাতিমের বন, উত্তরের দেউল, কালো পায়রার দিঘি, দেবী বারাহির প্রদীপ জ্বালা সন্ধ্যা, শিমুলের ছায়া, গড়ের খাল, এসব এসব দেখতে পাবে? একমাত্র ভবিষ্যতই তার উত্তর জানেন। এই পরিবারের একটিই মেয়ে, মিনু, শরতের খুব আপনজন হয়ে উঠল। দুটি অসমবয়সী সখী বন্ধুত্বের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ হল। মুঙ্গের বাখতিয়ারপুর ঘুরে রাজগীরে বেশ কয়েকদিন থেকে গেলেন মিনুর মা। শরৎ মিনুর সঙ্গে ঘুরে রাজগীরে ঘুরে ঘুরে শোনে সেখানকার ঐতিহাসিক গল্প, আর শরৎ মিনুকে শোনায় তাদের গড়ের কাহিনী। এই যে রাজগীর দেখছো দিদি, এর নাম রাজগৃহ। প্রাচীনকালে মগধের রাজধানী ছিল। জরাসন্ধের নাম জানো তো দিদি? রাজগৃহ জরাসন্ধেরও রাজধানী ছিল। হ্যাঁ হ্যাঁ, মহাভারতে পড়েছি, আবার যাত্রাপালাতেও দেখেছি জরাসন্ধের গল্প।
তারপর শোনো, ওই যে গৃধ্রকূট পর্বত আর ওই বেনুবন, জানো বুদ্ধদেব তাঁর শিষ্য আনন্দকে বেনুবনে উপদেশ দিয়েছিলেন। সত্যি মিনু, পৃথিবীটা কত বড় না রে। কোথায় গড়শিবপুর, কোথায় কলকাতা, আর কোথায় রাজগীর। দুঃখ করো না, চলো দিদি একটু একটু এগিয়ে যাই। ওই দেখো সামনে যে পাহাড় দেখছো, এর নাম সপ্তপর্ণী পাহাড়। ভগবান বুদ্ধের দেহত্যাগের পর তার শিষ্য আনন্দ এখানে লুকিয়েছিলেন। আনন্দ এখানে উপদেশ দিয়েছিলেন। আর জানো দিদি, এখানের উষ্ণকুণ্ডে স্নান করলে বাত বেদনা সব ভালো হয়ে যায়। বাবা মা তো এখানে দিন কতক রয়েছেন সেই জন্যই। তোরা আজকাল কত পড়িস বোন, কত কিছু জানিস। আচ্ছা দিদি, তোমাদের সেই ভাঙা মূর্তি অন্ধকারে জঙ্গলের মধ্যে চলে বেড়ায় না? হ্যাঁ রে মিনু। সামনে যে পড়ে তাকেই মেরে ফেলেন। সবাই তো তাই বলে। সেই তিথিতে কেউ জঙ্গলে যায় না রে। এই তুমি কখনো দেখেছ দিদি? না না মিনু, আমি কিচ্ছু দেখিনি। তবে তবে পায়ের দাগ দেখেছি। কিসের পায়ের দাগ? বারাহি দেবীর পাথরের পায়ের ছাপ। সত্যি? হ্যাঁ ভাই, সত্যি। আমি সত্যি বলছি, এই তোর গা ছুঁয়ে বলছি। আমিনু। হ্যাঁ কাকিমা, যাই। মিনুর এক কাকিমা এলেন রাজগীরে তাদের সঙ্গে থাকতে। 10 দিন পর কাশীতে তীর্থ করতে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেলেন শরৎকে। আবার শরতের ঠাঁই বদল হলো। কাশীতে যে বাড়িতে তারা উঠলেন, সেই বাড়ির নিচতলায় ভাড়াটে বউয়ের সঙ্গে শরতের বন্ধুত্ব বেশ বেশ করে উঠল। বউটি দৃষ্টিহীন, নাম রেণুকা। সংসারের কাজ সেরে সময় পেলে শরৎ রেণুকাকে নিয়ে কাশীর অলি গলি ঘাট মন্দির সব কিছু ঘুরে বেড়ায়। কত নতুন মানুষের সাথে পরিচিতি করে ওঠে। বাঙালি টোলার ধ্রুবেশ্বরের গলিতে বক্সিদের সাথে শরতের আলাপ হয়। সে বাড়ির এক ছোট্ট খোকা শরতের কোলে উঠে খেলা করে। এই 1.5 বছরের জীবনে অনেক কিছু শিখেছে শরৎ। প্রতি পদে পদে ধাক্কা খেয়ে এসে জীবনকে বুঝতে শিখেছে। মানসিকভাবে সে এখন অনেক পরিণত। অভিজ্ঞতার ঝুলিতে তার নিত্যদিন কিছু না কিছু সঞ্চিত হয়েই চলেছে। কত রকমের মানুষ, কত রকমের চরিত্র। দশাশ্বমেধ ঘাটের রানায় বসে শরৎ ভেবে চলে। বাঙালি টোলার বক্সিরা গণেশ মহল্লার পাগলি মেয়েটি, দশাশ্বমেধ ঘাটের এক বুড়ি মানুষ যে 2টি ভাতের জন্য ভাঙা মাজা নিয়ে ছত্রে ছত্রে ঘুরে বেড়ায়, পটলের অন্ধ বউ রেণুকা, সবার সঙ্গে শরৎ যেন এক মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছে। একদিন রেণুকার সঙ্গে রাজরাজেশ্বরী ছত্তর থেকে বেরিয়ে আসার সময় পুরুষদের ভিড়ের মধ্যে হঠাৎ একজনকে দেখে তার পা দুটো যেন আটকে গেল। সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি অতিথি হয়ে গড়শিবপুরে এসে কয়েকদিন ছিলেন। হ্যাঁ, গোপেশ্বর চট্টোপাধ্যায়। সকল দ্বিধা সংকোচ ছেড়ে শরৎ তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল,
জ্যাঠামশাই, তুমি? চিনতে পারেন? মা, তুমি এখানে? হ্যাঁ জ্যাঠামশাই, আমি এখানেই আছি। তা কতদিন এসেছ? রাজামশাই কোথায়? তিনি দেশে। ও, সব বলবো জ্যাঠামশাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো মা, চলো। দশাশ্বমেধ ঘাটে বসি। আচ্ছা বেশ, চলো চলো চলো। আপনি কাশিতে কবে এসেছেন জ্যাঠামশাই? সেই তোমাদের ওখান থেকে বেরিয়ে আরো 2-4 জায়গায় ঘুরে তারপর বাড়ি যাই। তো কিছুদিন বেশ ওখানে রইলাম, তারপর এই মাঘ মাসে আবার বেরিয়ে পড়লাম একেবারে কাশি। মা অন্নপূর্ণর কি পায়, এখানে তো 2টি ভাতের ভাবনা নেই, ছত্তরে ছত্তরে খেয়ে বেড়াচ্ছি। জানো মা, ভেবেছি আর দেশে ফিরবো না। বসুন জ্যাঠামশাই, ঘাটের এই সিঁড়িতে বসুন। বসো বসো। তারপর মা, তোমার কথা বলো। আচ্ছা, কার সঙ্গে এসেছো কাশিতে? এই দেখো, কেঁদো না মা, কেঁদো না। আমি বুঝতে পেরেছি তোমার ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। শোনো শোনো, তোমার বুড়ো ছেলেকে তুমি নির্ভয় সব খুলে বল 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 বল। সবই তো শুনলেন জ্যাঠামশাই, এখন বলুন, আমাকে বলে দিন আমি কি করি। মা, মারে তুই কি শোনালি বলতে কিনি, এও কি সম্ভব? রাজামশাই তাহলে এখন দেশে? তা জানি না জ্যাঠামশাই, বাবা বাবা মনে হয় দেশেই আছেন, যদি বেঁচে থাকেন। কি কথা! শোন মা, আমি গোপেশ্বর চট্টোপাধ্যায় গঙ্গার তীরে বসে প্রতিজ্ঞা করছি, তোকে তোর বাবার কাছে আমি নিয়ে যাবই। তুই তুই তৈরি তো মা? পাঁচ দিন পর আবার কলকাতা ফিরল শরৎ চাটুজ্জে মহাশয়ের সাথে। এই দীর্ঘ কদিনে শরতের অনেক ঘোরা হয়েছে, গয়া, মুঙ্গের, রাজগীর, কাশী, কিন্তু কলকাতার মতন রহস্যময় একটি জায়গাও তার মনে হয়নি। ঘর বাড়ি, দোকান পসার, পথ ঘাট, গাড়ি ঘোড়া, এত সব চাকচিক্য, তবুও যেন মনে হয় মেকি। এত ঝলমলে আলোর নিভৃতে যেন এক নিকষ কালো অন্ধকার বিরাজ করছে। রহস্যময় বলেই হয়তো টানও তার বেশি। পরদিন গোপেশ্বর শরৎকে তার স্বগ্রামবাসী কৃষ্ণচন্দ্র মোদকের বাসায় রেখে গড় শিবপুর গেলেন। সেখানে যা শুনলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। কি শুনলেন আসুন শুনি। শিবাস! আরে কে রে? ও শিবাস, এই তো, চিনতে পারো? আপনি আপনি এই কেদার রাজার অতিথি নয়? তার সাথে এসেছিলেন না? এই তো এই তো, তখন এখানে গান বাজনা হলো। বলছি ওই
রাজামশাইয়ের খোঁজ কিছু জানো? না বাবা ঠাকুর, ওনারা পাবে সেই যে কলকাতা দেখতে গেলেন, তারপর আর গ্রামে ফেরেনি কো। দিদিমণিকে নিয়ে কোথায় যে চলে গেলেন কেউ বলতে পারে না। সে কি, এ কথা তোমরা জানলে কেমন করে? আগে ওনারা যাদের সঙ্গে গিয়েছিলেন তারাই তো এসে গায়ে এই কথা বলেছে। কেউ ওদের খোঁজ জানে না। জানেন বাবা ঠাকুর, আমাদের রাজা মশাই চলে যেতে গায়ে গান বাজনার চর্চাও বন্ধ হয়ে গেছে। ওনাদের পিঠে তো জঙ্গল হয়ে গেছে, আর এই গ্রামটা কেমন যেন ঝিমিয়ে গেছে। সে কি? গোপেশ্বর চিন্তিত মনে গ্রামের বাইরের পথ ধরে হাঁটতে থাকেন। কেদার রাজার সন্ধান না পাওয়া গেলে শরতের কি ব্যবস্থা করা যাবে? কাশী থেকে শরৎকে নিয়ে এসে তিনি ভুল করলেন না তো? বাবা ঠাকুর, কি বাপু? আপনি কেদার খুড়ো ঠাকুরের খোঁজ করতেছিলেন চিবাসমুদির দোকানে? আমিও সেখানে ছিলাম। ও, আপনি কি তার কেউ হও? হ্যাঁ বাপু, আমি তার আত্মীয়। আচ্ছা এই তুমি কিছু জানো না কি? হ্যাঁ, আপনি কারো কাছে বলবেননি তো? না 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 না, আমি কিছু বলবো না। বলো দেখিনি, তুমি কি জানো বাবা? চুপ চুপ। তিনি হিংনারার ঘোষেদের আড়তে কাজ করছেন। আচ্ছা, হিংনারা চেনেন? আমি পটল বেচতে গেছিলাম। আচ্ছা, তখন আমার সঙ্গে দেখা। আমায় দিব্যি করে বলেছিল গায়ের কাউকে না বলতে, তাই কাউকে বলিনি। আপনি সেখানে যাও, পুকুরের উত্তর পারে যে ধান সর্ষের আড়ত, সেখানেই তিনি থাকেন। আমার নাম করে বলবেন গেঁওহাটির ক্ষেত্র সন্ধান দিয়েছে, মনে থাকবে? গেঁওহাটির ক্ষেত্র কাপালি। বড্ড উপকার করলে বাবা, বড্ড উপকার করলে। আমি বলবো কোনটার কাছে? বড় বড় ভালো লোক তুমি। ভগবান তোমার মঙ্গল করুন, মঙ্গল করুন। আমি চাই। সেই দিনই চাটুর্য মহাশয় হিংনারায় গিয়ে দেখা করলেন কেদার রাজার সাথে। এই কমাসে যেন বয়স বেড়ে গেছে অনেকটা, কিন্তু হাবে ভাবে সেই কেদার রাজাই রয়ে গেছেন। নমস্কার, আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি আপনি চাটুর্য মশাই না? ভালো আছেন? এখানে চাকরি করছেন বুঝি? তা আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে? হ্যাঁ, মেয়ে তো কলকাতায় তার মাসিমার। শরৎ মাকে আমার সঙ্গে এনেছি, সে আমার কাছেই আছে। না না, কোনো ভয় নেই। আপনি এনেছেন আমার মেয়েকে? আগে কলকাতায় রেখে এসেছি, কালই আনবো। রাজামশাই, আপনার মেয়ে আগুনের মতো পবিত্র। ও কথা আমাকে বলবার দরকার হবে না চাটুর্য মশাই। আমার মেয়ে আমাদের রাজবংশের মেয়ে, ও আমি জানি। কতদিন মেয়েটাকে দেখিনি, বুকের ভেতরটা যেন সারাক্ষণ জ্বলে যায়। দুঃখ ভুলে থাকার জন্য এদের আড়তে কাজ করছি চাটুর্য মশাই। জানি জানি। আমার মেয়েটাকে এনে দিন না। গোপেশ্বর পরদিন সকালে কলকাতায় গেলেন এবং দুদিন পর শরৎকে সঙ্গে নিয়ে হিংনারার আতক্রোস্তরের ছুতোর ঘাটায় পৌঁছে কেদারকে খবর দিতে গেলেন। শরৎ নৌকাতেই বসে রইল। শরৎ, শরৎ মা,
বাবা কেঁদো না মা, কেঁদো না, কাঁদতে নেই মা, কাঁদতে নেই। এই তো আমি এসে গিয়েছি, এই তো আমি এসে গিয়েছি। তুমি তো আমার সন্তান নিলে না বাবা, তুমি এত নিষ্ঠুর। আজ মা যদি বেঁচে থাকতো, এমনি করে তুমি ভুলে থাকতে পারতে আমায়। বলো বাবা, বলো। রাগ করিস না মা, রাগ করিস না। শোন, আমরা যাবো যে ওরা বললে পুলিশের কাছে গেলে তোর জেল হবে, আর তুই নাকি মার স্বেচ্ছায় অরুণের সঙ্গে চলে গেছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস কর, আমি ভয় পেয়েছিলাম। ওরা বললে গায়েও জানাজানি হবে, সে কথা শুনে আমি আর গড়ের বাড়িতেও যাইনি। যাক মা, ভগবানের কৃপায় আবার তোকে ফিরে পেয়েছি। আজই চল আমরা গড়শিবপুরে ফিরে যাই, গড়শিবপুরে ফিরে যাই। দেড় বছর পর আবার পিতা কন্যার ভিটে বাড়িতে পা পড়ল শরৎ ও কেদার। বৃদ্ধ চাটুর্যে মশাই একলা তাদের দুজনকে ছেড়ে দেননি, সঙ্গে করে নিয়ে এসেছেন। গড়শিবপুরের রাজবাড়ি এই কমাসে খুব খারাপ হয়ে গেছে। ঘরের চালা জায়গায় জায়গায় ধসে গেছে, উঠোনময় বন জঙ্গল। কেদার ও গোপেশ্বর বন জঙ্গল পরিষ্কার করতে লাগলেন। ভাঙা গড় আর ঘন বন যেন শরৎকে সসম্মানে অভ্যর্থনা জানালো। কালো পায়রা দিঘির টলটলে জলের রাঙা কুমুদের দিকে তাকিয়ে শরৎ চোখ মেলেছে। কোনো দিন সে ভাবেনি আবার নিজের ঘরে ফিরতে পারবে। শরৎ দু চোখ ভরে দেখতে থাকে তার চিরকালের চেনা উত্তর দেউল, যেন জন্ম জন্মান্তরের পরে আবার পৃথিবীকে নতুন করে দেখছে সে। মনে মনে প্রণাম জানায় কুলদেবীকে। কেদার রাজা ফিরে এসেছে খবর শুনে সবাই দেখা করতে এলো। সকলের মনেই প্রশ্ন, এতদিন তারা কোথায় ছিলেন? গোপেশ্বরের বিচক্ষণতায় সে বিড়ম্বনা এড়ানো গেল। তিনি জানালেন, শরৎ ও কেদারের সাথে হঠাৎ তার কলকাতায় দেখা হয়ে যাওয়াতে তার পরিবারের সাথে শরৎকে নিয়ে তিনি তীর্থ করতে বেরিয়েছিলেন এবং কেদার হিংনারায় ঘোষেদের আড়তে চাকরি করছিল। এতদিন পরে তারা সবাই একসঙ্গে ঘরে ফিরেছেন আর কি। মুদির দোকানে সন্ধ্যের পর আবার গান বাজনার আসর জমল। এবার গোপেশ্বরের তবলার সঙ্গতটি যোগ হল। শরৎ আবার হাঁড়ি আগলে দুই বৃদ্ধের জন্য অনেক রাত অবধি জেগে থাকে। সেই পুরনো জীবনের পুনরাবৃত্তি যেন বড় তৃপ্তির, বড় শান্তির। শরতের অবর্তমানে রাজলক্ষ্মী প্রতিদিন উত্তর দেউলে প্রদীপ জ্বালিয়ে এসেছে। তারও বিয়ের ঠিক হয়েছে 17ই অঘ্রাণ। শরৎ কেদারকে দিয়ে একজোড়া কানের দুল ও একখানা ভালো শাড়ি আনালো। সেদিন শরৎ বাড়ির সামনে বটুককে ঘুরঘুর করতে দেখে অবাক হল। এর আগেও একদিন সে এসেছিল। রাজলক্ষ্মী তখন শরৎকে সাবধান করেছিল, ওর মতন খারাপ মতলবের লোকের সঙ্গে শরতের কথা বলা একদম ভালো না। ও প্রভাস কামারের বন্ধু এবং কেদার ও শরৎ কলকাতা চলে যেতে গায়ে কুৎসা রটিয়ে বেরিয়েছিল। কি ব্যাপার বটুকদা, তখন থেকে ঘুরঘুর করছে যে? কিছু বলবে? হ্যাঁ না না হ্যাঁ না মানে তা একটু কথা ছিল, তারপরে না হয়। কি কথা বটুকদা, বলো কি বলবে? না না আসলে
প্রভাস এসেছিল কলকাতা থেকে। তা আমায় এসব কথা কেন? আমি কি করব তাতে? না, তা এমন কিছু না, এমন কিছু নয়। প্রভাসের সঙ্গে গিরিনবাবু বলে এক ভদ্রলোক ছিল, এই তারা বলছিল। কি বলছিল? বলছিল যে আহা, বলো না কি বলছিল। ওরা যে তোমার সঙ্গে লুকিয়ে একবার দেখা করতে চায়, নইলে গায়ে সব কথা প্রকাশ করে দেবে। তা তোমাকে চর করে পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, আমার ওপর অনেক রাগ করছো তুমি। আমায় তারা বললে তোমায় কথাটা বলতে কেউ টের পাবে না। ঘরের জঙ্গলের ওইদিকে গো, ওইদিকে রানী দিঘির পাড়ে। হ্যাঁ, কি তারা বলবে তোমায়? আমায় বললে বলে এসো। তারা কলকাতায় চলে গিয়েছে, আবার আসবে। কলকাতায় কি হয়েছিল না হয়েছিল সব কথা গায়ে প্রকাশ করে দেবে। হ্যাঁ। বটুকদা, তোমার বন্ধুদের বলো আমি লুকিয়ে তাদের সঙ্গে দেখা করব না। সাহস থাকে তো বাবা ও জ্যাঠামশায়ের সামনে এসে যেন দেখা করে। আর একটা কথা বটুকদা, তুমি না গাঁয়ের ছেলে, তোমার কি উচিত সেই বদমাইশদের হয়ে আমাকে এসব কথা বলা? আমি না তোমার ছোট বোনের মতো বটুকদা। তোমাকে না আমি দাদা বলে ডাকি। আমি কি করব? আমি কি করব? তোমায় বলতে বলেছিল তাই বলে দিলাম, তোমারই ভালোর জন্য। আমার ভালো তোমায় করতে হবে না বটুকদা। ভালো চাও তো কোনো দিন আর এ বাড়িতে এসো না। গড়ের 30 সীমানায় যেন তোমায় না দেখি। শরৎ স্তব্ধ হয়ে ভাবে সে এখন কি করবে। এ কি অভিশাপ সে বহন করে চলেছে গড় শিবপুরের রাজবংশে, যার জন্য তার নাম, তার বাবার নাম ডুবতে বসেছে। আচ্ছা, শরৎ যদি গ্রামে সব কথা খুলে বলে, কেউ তাকে বিশ্বাস করবে না। প্রভাসের, গিরিনের বদমাইশির কথা শুনে কেউ ওদের শাস্তি দেবে না। ভগবান কি সত্যের পথে দাঁড়াবেন না? না হয় সে কালো পায়রার দিকেতে ডুবে সব জ্বালা জোড়াবে। দুদিন পর রান্নাঘরের দেওয়ালে ইট চাপা একখানা কাগজ দেখতে পেল শরৎ। তাতে লেখা আছে, আজ সন্ধ্যার পর রানী দিঘির পাড়ে ডুমুর তলায় আমাদের সঙ্গে দেখা করবে। তা না হলে কলকাতায় কি হয়েছিল সব প্রকাশ করে দেব। হেনা বেবি আমাদের সঙ্গে আছে ভাজন ঘাটের কুঠির বাংলায়, সেও তোমার সঙ্গে দেখা করতে চায়। দেখা করলে ভালো হবে। এ চিঠির কথা যেন কেউ না ঘুণাক্ষরে জানতে পারে। যদি জানতে পারে তাহলে যা হবে দেখতে পাবে। খুব সাবধান। শরৎ টলে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। আবার সেই হেনা বিবি, সেই পাপ্পুরির কথা মনে পড়ে গেল তার। কিছুতেই আর শরৎ এই বদমাইশদের ফাঁদে পা দেবে না। না, আরও ভয় পাবে না। যা দায়িত্ব কর্তব্য সব ও নিশ্চেষ্টভাবে করে যাবে। তারপর দিঘির অতল জল তো আছেই, কিন্তু বাবা কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন ওকে ছাড়া? রাজলক্ষ্মীর বিয়ের দিন সকালবেলা রাজলক্ষ্মীদের বাড়ি থেকে শরৎকে ডেকে নিয়ে গেল। শরতের ওপর ভার পড়ল নিরামিষ রান্না করার। সারাটা দিন কাটল আমোদ আহ্লাদে।
শরৎ, ও মা শরৎ, আছিস মা? ও বৌমা, শরৎকে একটু দেখে দাও না মা। বিয়ে বাড়ির এত ভিড়ে আমি আর... বাবা ঠাকুর, শরৎ দিদি তো এই মাত্র বাড়ি গেল, বললো দেউলে পিদিম দিয়ে না হয় আবার আসবে খন। ও আচ্ছা মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি তাহলে। চলো গোবিশ্বর দাদা। হ্যাঁ, চলো চল। দেখেছেন রাজামশাই, শীতের বেলা তো যেন চপ করে আঁধার ঘনিয়ে যায়। সাবধানে এসো দাদা, ওই বাদুর নখির ঝোপের কাঁটায় বড্ড কাপড় আটকে যায়। তবে শরৎ মায়ের আমার খুব সাহস। এই সাজবেলায় বন জঙ্গল পেরিয়ে রোজ ওই দেউলে যায় পিদিম জ্বালাতে। সাহস হবে না দাদা, হ্যাঁ, ওর শিরায় যে রাজ রক্ত বইছে, রাজ রক্ত। তা ঠিক, তা ঠিক। কে? এ কার চিৎকার? শরতের না রাজামশাই? ও ওইদিকে, ওইদিকে চলুন দেখি। আরে এই তো শরৎ মা অজ্ঞান হয়ে গেছে রাজামশাই। দাঁড়ান দাঁড়ান, আমি বরং টিকির জল একটু নিয়ে আসি। শুনুন, আপনি এখানে থাকুন। একই, এটা আবার কে? ও ভগবান, লোকটা তো মরে কাঠ হয়ে গেছে। ঘাটটা যেন শক্ত হাতে কে মুচড়ে দিয়েছে একেবারে। ঈশ্বর, ধড়ের উল্টো দিকে ঘুরে গেছে মুন্ডুটা। কি মাটিতে গোল গোল ছাপ, যেন হাতির পায়ের ছাপের মতো। আজ কৃষ্ণ চতুর্দশী না? বুঝেছি, দুর্বৃত্ত পাপের শাস্তি পেল। আপনি এখানে থাকুন, আমি জলটা নিয়ে আসি। বলুন, জলটা নিয়ে আসি। সেদিন প্রদীপ দিতে গিয়ে গিরিনকে ওইভাবে পড়ে থাকতে দেখে ও মাটিতে গোল পায়ের ছাপ দেখেই শরৎ আতঙ্কে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। রাত পোহালে পুলিশ এলো। রানীদিঘির জঙ্গলে চালকহীন এক মোটর গাড়ি পাওয়া গেল। মৃতদেহের ঘাড়ে 5 আঙুলের দাগ, যেন লোহার আঙুল, মাংস কেটে বসে আছে। গোল গোল হাতির পায়ের মতন ছাপগুলো কিসের? পুলিশ বুঝতে পারল না। পরদিন সন্ধ্যায় কেদার এলেন উত্তর দেউলে। মাগো, আমায় সকলে নাস্তিক বলে। দেবদ্বিজে আমার ভক্তি একটু কম। তোমার অস্তিত্বকে আমি ভেবে এসেছি গল্প কথা। গড়ের রাজবাড়ি যখন সত্যিকার রাজবাড়ি ছিল, তখন শুনেছি তুমি আমাদের বংশের অধিষ্ঠাত্রী দেবী ছিলে। আজ আমাদের অবস্থা পড়ে গেছে। অনেক অপরাধ করেছি মা তোমার কাছে, কিন্তু মা, তুমি তোমাদের ভুলে যাওনি। এই সন্ধে তোমার কাছে এসেছি মা, তোমার কাছে আশীর্বাদ নিতে। প্রাচীন কাল থেকে যেমন রক্ষা করে আসছো, এমনই পায়ে রেখো মা চিরটা কাল। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।